বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। রোববার থেকে অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণভবনের দরজা খোলা আর সংঘাত নয়। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুরে কয়েকটি আবাসিক ভবন ও রেস্টুরেন্টে দুর্বৃত্তের হামলা। চট্টগ্রামে মেয়র, শিক্ষামন্ত্রী এবং বিএনপির 3 নেতার বাড়ি ভাঙচুর, আগুন। রবিবার থেকে 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে স্বাভাবিক কার্যক্রম। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত খবর জানাবো। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী, অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হয় শহীদ মিনারে। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আলো চালাবেন, চালান। লাখো আবু সাঈদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেয়েছি। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে, সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা না, এটা ওনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। অনুশোচনার থেকে এসেছি। গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে, কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি, আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে। সেটা সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে। অসহযোগ যেমন চলবে, এই
রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, তাদের কথাও শুনতে চান, কোনো সংঘাত চান না। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের। গণভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। এ সময় প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 8টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় হয়। সভা চলে 2.5 ঘন্টার মতো। এতে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষ, প্রায় সব মিলিয়ে 250 শিক্ষক মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সঙ্গে বসার আহ্বান জানান তিনি। আমরা যেভাবে উন্নয়ন করে মানুষের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি, এবং যেখানে 75 সালে জাতির পিতা যখন শাহাদাত বরণ করেন
তিনি তো মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেও তিনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সার্বিক যেটা প্রয়োজন সমস্ত কিছু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সব কিছু ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। রাজধানীর 2টি স্থানে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকে অর্ধশতাধিক দুর্বৃত্ত সায়েন্স ল্যাব এলাকার বসুন্ধরার গলি এবং আশপাশের আবাসিক ভবনে হামলা চালায়। এ সময় আশপাশের কয়েকটি ভবনের নিচ তলায় হামলা এবং ভাঙচুর চেষ্টা করা হয়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে রাতে মিরপুর 1 এলাকায় ঢাকা মহানগর বিএনপি নেতা আমিনুল হকের পারিবারিক রেস্তোরাঁ নিউ ক্যাফে ধানসিঁড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে প্রথম দফায় হামলা চালানো হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় 3 নেতার বাসস্থানও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। ঘটনার সময় পরে পুলিশের কোনো তৎপরতা ছিল না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 16 শহর চশমা হিলে প্রথমে হামলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে। বাড়ির ভেতর বাহির ছাড়াও ভাঙচুর করা হয় 2টি গাড়ি, একটিতে দেয়া হয় আগুন। কয়েক মিনিট ধরে ভাঙচুরের পর সরে যায় হামলাকারীরা। এ ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে। সেখানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এই 2 ঘটনার কিছু সময় যেতে না যেতেই হামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাড়িতে। সেখানেও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এর আগে ওয়ার সিমেট্রি এলাকায় নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, পাঁচলাইশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও চট্টেশ্বরী এলাকায় কেন্দ্রীয় নেতা মীর নাসির উদ্দিনের বাসায় হামলা চালানো হয়। এ সময় নেতারা কেউ বাড়িতে ছিলেন না। আমিন বাবু, যমুনা নিউজ। ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে সন্ধ্যায় কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালে মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় তারা। এ সময় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গানে গানে চলে প্রতিবাদ। এদিকে সদর রোড থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের কর্মসূচি কেন্দ্র করে সদর রোড ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন সাংস্কৃতিক কর্মীরা। সন্ধ্যা 6টা থেকে শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন গণসংগীত ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা যোগ দেন তাদের সাথে। তারাও শিল্পীদের সাথে সুর মিলিয়ে সমস্বরে গাইতে থাকেন গান। রাত 8টায় শহীদদের স্মরণে হাজার হাজার মোমবাতি প্রজ্বলনে অংশ নেন সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী ও জনতা। পটুয়াখালীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। শনিবার বিকেল 6:45টার দিকে শহরের ঝাউবাগান এলাকা থেকে খণ্ড খণ্ডভাবে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেছেন। এ সময় তিনি চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
কারফিউ শিথিলের সময় আগের চেয়ে আরও 2 ঘন্টা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী রবিবার থেকে ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যান্য জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এ সময় নিজের পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যদি চান বা প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন তাহলে তা মেনে নেবেন তিনি। সরকার পতনের 1 দফা দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি জামাত আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্ত ঘটাচ্ছে। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। এর মধ্যেই অসহযোগ আন্দোলন সহ সরকার পতনের 1 দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্ধ্যায় সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে কারফিউ আরও 2 ঘন্টা শিথিলের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা 7টা ছিল আগে, সেটাকে 6টা করা হলো এবং 8টা ছিল, সেটাকে 9টা করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত 134 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। অন্য শিক্ষার্থীরাও জামিন পাবেন, তবে সরাসরি হত্যা ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবেন না। এ সময় সরকার পতনে আন্দোলনকারীদের 1 দফা দাবি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। জানান, দাবি মেনে নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিছে তারাই এই কাজগুলি করছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। নিজের পদত্যাগ দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ মার খেলে বসে থাকবে না, পুলিশও আঘাত পেলে সেলফ ডিফেন্স করবে। এ সময় তিনি দাবি করেন, আন্দোলনে কয়েকজন কিশোর নিহত হয়েছে, শিশু নয়। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রোববার রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে আওয়ামী লীগ। সাম্প্রতিক পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্দেশনা জানতে সকাল থেকেই সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের নেতারাও এসেছেন দলীয় কার্যালয়ে। দুপুরে দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটাকে সরকার বিরোধী আন্দোলনের উদ্যোগে তারা উন্মুক্ত হয়ে ওঠে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের কাছে চলে গেছে। এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দেবে না। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয়, এমনটাই বিশ্বাস করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। ইউনিসেফের পক্ষ থেকে যে 32 শিশু মৃত্যুর তথ্য দেয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ যে কোনো আলোচনার জন্য প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
তিনি আলোচনা করতে হবে, তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এখন আর কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। ছাত্রদের আন্দোলন ঘিরে দেশজুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাংগঠনিক কোনো তৎপরতা নেই বিএনপির। শুরু থেকে এমন অবস্থানের কথাই জানিয়ে আসছিল দলটি। শনিবার দুপুরে বিএনপি মহাসচিব জানান, এখন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকবে তার দল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকব। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। মির্জা ফখরুলের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণ তৈরি হয়েছে, রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। জানান, বৃথা যাবে না তরুণদের এই আন্দোলন। তরুণরা এবার জেগে উঠেছে, এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। শনিবার দুপুরে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরাও। তাদের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক। আর শিক্ষার্থীরা বলেছেন, 9 দফা দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন। রাজধানীর উত্তরার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে। বিএনএস সেন্টারের সামনে দুপুর 12টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থান নেন চিকিৎসকরাও। আমাদের টিচাররা, আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে। কেন? পড়ালেখার এই ক্ষতি হচ্ছে কেন? বর্তমানে বাংলাদেশ দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তত এই অবস্থা থেকে মুক্তি আমাদের আসন্ন। মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ হয়েছে। সকালে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে ছিল স্লোগান। এদিকে সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও শুরু হয় বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে বিইউপি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী আর অভিভাবকরা। আমাদের স্টুডেন্টদের হত্যার বিচার চাই এবং এই বিচার হতে হবে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য। হত্যার সঠিক তদন্ত এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুবিচার। দুপুরে প্রগতি সরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা। সায়েন্স ল্যাবের সামনেও হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। নানা ধর্মী স্লোগান আর ব্যানার ফেস্টুনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি। আপনারা গুলি ছেড়ে, বন্দুক ছেড়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান, নাগরিকদের পাশে দাঁড়ান। আমাদের ন্যায্য দাবি আমরা চাইছি, আমাদের দাবি তো পূরণ করলো না, উল্টা আমাদের উপরে আক্রমণ করা হইলো। যাত্রাবাড়ি আর মিরপুর 10-এও সকাল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে শিক্ষার্থী আর অভিভাবকরা অংশ নেন। যাত্রাবাড়িতে বিক্ষোভে সংহতি জানিয়ে মাঠে নামে স্থানীয় মাদ্রাসার ছাত্ররাও। তাদের সকলের দাবি, হত্যাকারীদের যথাযথ বিচার।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। বিদ্যমান সংকট নিরসনে জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে সাদা দলের শিক্ষকদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক। একই সাথে সরকারের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবে না বলেও মত দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার পাশাপাশি তদন্ত করে নাশকতা ও ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীল দলের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পদদেশে আওয়ামী সমর্থক এসব শিক্ষকরা অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করেছে তৃতীয় একটা পক্ষ। শিক্ষার্থীদেরকে, গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনায় সেটাও বর্ণনা তারা করছে। যে সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এটা শিক্ষার্থীরা করতে পারে না। এটা একাডেমিক কোনো সংকট নয়, এটি হলো এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে, পলিটিক্যাল ইম্প্যাসের কারণে, এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। সেখান থেকে র্যালি নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি অফিসে যান নীল দলের শিক্ষকরা। 5 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন উপাচার্যের হাতে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে যাতে করে বাস্তবায়ন করা যায় নিকট ভবিষ্যতে, সেই ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই দাবিটি শুধু শিক্ষকদের নয়, এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের। অন্যদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিচার আর গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে সাদা দলের শিক্ষকরা। র্যালি নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান তারা। এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সমর্থক শিক্ষকরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যা চালিয়েছে সরকার, তাই তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই। এই সরকারের কাছে এই মৃত্যুর বিচার চাই না, কারণ যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোনো আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই, এত প্রাণ যায় নাই, তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে? এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন? এটা মোটেই না, এটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। সরকার ও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। শিকার হয়েছেন সত্যিকার অর্থে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনে সকল হত্যার বিচার দাবি করেছেন নিহতদের মায়েরা। তাদের আয়োজনে একটি সমাবেশে হত্যার শিকার সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে। রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এতে ভুক্তভোগী মায়েদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন। অবিলম্বে হামলা নির্যাতন বন্ধের দাবি জানান তারা। সমাবেশ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে ছাত্র শিক্ষক জনতার উপর পুলিশের নির্বিচার গুলি এবং সরকার দলীয় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি জানানো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। রক্ত আর দেওয়া যাবে না, নিলে সব একেবারে নিঃশেষ করুক, সকল বাংলাদেশের প্রতিটা মানুষকে একসাথে নিঃশেষ করুক। আমরা চাই যে আলোচনার জায়গাটা হতে পারে, কিন্তু সেটা আরও আগে দরকার ছিল। একটা যে এতগুলো সন্তান মারা যাওয়ার পরে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে এটা সম্ভব না। তারা রাস্তায় বের হতে পারে না, তাদেরকে যেখান সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। একটা ছাত্র শ্রমজীবী পরিচয় দেয়, এর থেকে নির্লজ্জ জাতি আমরা কত বড় জাতি। উনি একদিক দিয়ে বলছে যে আমি দরজা খুলে রাখছি, আর আরেক দিক দিয়ে গুলি করছে, এটা কোন নীতি? আন্দোলনের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কয়েক জেলায় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জামাতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রাত 8:30টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহর ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে তা শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা সারা দেশে বিএনপির জামাতের ইসলামীর সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। এদিকে চট্টগ্রাম মহানগরীর 9টি পয়েন্টে সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে অবস্থান নেন মহানগর আওয়ামী লীগের নেতারা। সমাবেশে তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে একটি মহল ষড়যন্ত্র লিপ্ত। তারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তৎপর। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।
যারা এই সংকটকে পুঁজি করে গোটা আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলনের গতিকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে চট্টগ্রামের সামগ্রিক জনতাকে সচেতন করার জন্য 9টি পয়েন্টে আমরা সমাবেশ করছি। দুপুরে হবিগঞ্জ শহরের শিরিষতলায় জড়ো হন নেতাকর্মীরা, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। গুলিতে হত্যার প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি জায়গায় বাধা দিলে পুলিশের সাথে পাল্টা দেওয়া হয়, আগুন দেওয়া হয় কয়েকটি যানবাহনে। সংঘাতে গুলিবিদ্ধ ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। কুমিল্লা জেলা স্কুলের সামনে হঠাৎ উত্তেজনা। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হামলা চালায় দুর্বৃত্তরা, ছোড়া হয় গুলিও, এতে গুলিবিদ্ধ কয়েকজন। লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে। সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয় বেশ কয়েকজন। 3টি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেওয়া হয়। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে, অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ, এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে অবরোধ করা হয় মহাসড়ক, কয়েকটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র জনতার ওপর গুলি করার প্রতিবাদ জানান তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। সকালে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, দেশ ধ্বংস করতে বিএনপি জামাত শিবির ধ্বংসকাণ্ড চালিয়েছে। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা চক্রান্তে লিপ্ত। রাজাকারদের বংশধরদের দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। একজন মুক্তিযোদ্ধাও যতদিন এই দেশে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা যদি অসম্মান হয় আমরা রাস্তায় দাঁড়াবো। দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা নির্যাতন করে আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে এক বিবৃতিতে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন, প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে। সমগ্র দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা সন্ত্রাসী হামলা মামলা দিয়ে দমানো যাবে না। ছাত্র আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সকল হত্যা, ধ্বংস ও নৈরাজ্য সংকটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী। আর রক্ত না ঝরিয়ে সংঘাত সৃষ্টি না করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের সাম্প্রতিক সংকটকে কেন্দ্র করে সারা দেশে যখন উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমেছেন ব্যান্ড, তারকা ও সঙ্গীত শিল্পীরা। বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে। পূর্ব কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র সরোবরে শনিবার দুপুর 2টা থেকেই জড়ো হতে থাকেন দেশের সঙ্গীত অঙ্গনের অনেকেই। বিকেল 3টায় এখানেই হয়েছে গেট আপ স্ট্যান্ড আপ কর্মসূচি। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন তারা। এসেছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, মাকসুদুল হক, শেখ মনিরুল আলম টিপু, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সহ দেশের সঙ্গীত অঙ্গনের অনেক তারকা।
আয়োজনে সঙ্গীত তারকারা র্যাপার হান্নানের অবিলম্বে মুক্তির দাবি জানান। বলেন সকল শিল্পী যাতে স্বাধীনভাবে শিল্প চর্চা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আমরা শিল্পীরা আমরা তো লাভ করছি, যতদিন লাগবে রাখুক না। একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য, তার র্যাপ একটি গানের জন্য করা হয়, সেটা আসলে শুধু বাক স্বাধীনতাকে হরণ করা নয়, শিল্পীদের অধিকারও হরণ করা। এদিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শিল্পীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন। ছাত্র কি দেশের শত্রু? নো, ছাত্র দেশের ফিউচার। চলমান সংকটে সংহতি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেন বাম্বার অনেক সিনিয়র সদস্যরা। আর একটা জীবনও যেন না ঝরে যায়। তো আমরা চাচ্ছি এটা একটি সুষ্ঠু সমাধান হোক, দেশে শান্তি ফিরে আসুক। আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয়, কোনো মায়ের বুক যেন আর না খালি হয়। এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে, এটা আসলে কোনোভাবে নেওয়া যায় না, এটা বন্ধ হওয়া উচিত। পরে শিল্পীদের অনেকেই শিক্ষার্থীদের সশরীরে সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রওনা দেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর 2 জন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ঘুষ দিয়ে হানিয়া অবস্থানরত ভবনে বোমা রাখে মোসাদ। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর থেকেই হানিয়াকে হত্যার চেষ্টা করে আসছিল মোসাদ। সময় যতই গড়াচ্ছে, হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক তাক লাগানো তথ্য। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির প্রধানকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনী 2 জন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তেহরানের নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া, সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইরানি নিরাপত্তা বাহিনীর 2 এজেন্ট মোসাদের নির্দেশনা অনুযায়ী গেস্ট হাউসের একাধিক কক্ষে বোমা পেতে রাখে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, ওই এজেন্টরা গেস্ট হাউসটিতে গোপনে চলাচল করছিলেন। তাদেরকে কয়েক মিনিটের মধ্যে একাধিক কক্ষে প্রবেশ করতে দেখা যায়। বোমাগুলো পেতে রাখার পর বিপ্লবী গার্ড বাহিনীর এজেন্টরা ইরান থেকে পালিয়ে যায়, তবে তারা তেহরানের সাথে যোগাযোগ অব্যাহত রাখে। পরে গত বুধবার ভোরের দিকে হানিয়ার রুমের বোমাগুলো বিস্ফোরিত হয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস জানায়, ক্ষেপণাস্ত্র নয়, বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত 7 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়। এদিকে ইরানের দাবি, ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল পেয়েই হামাসের রাজনৈতিক শাখার প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। ইরানি গোয়েন্দা দফতরের মন্ত্রী ইসমাইল খাতিব করেন এমন দাবি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এই কর্মসূচির আওতায় অবৈধ প্রবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ। এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা ঘুচবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভিজিট ভিসা কিংবা অন্যান্য ভিসায় বাংলাদেশ থেকে প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান লাখো বাংলাদেশি। বর্তমানে সেখানে রয়েছেন প্রায় 10 থেকে 12 লাখ প্রবাসী বাংলাদেশি। ভাগ্য বদলের আশায় দূর প্রবাসে গেলেও ভিসার মেয়াদ শেষ হলে তাদের ঝামেলায় পড়তে হয়। ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ নাগরিক হিসেবে জেল জরিমানা সহ অন্যান্য আইনি জটিলতায় পড়তে হয় প্রবাসী বাংলাদেশিদের। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিচ্ছে আমিরাত সরকার। সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা, যাতে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রায় 50,000 প্রবাসী। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। বিভিন্ন কারণে এখানে তারা ইরেগুলার হয়েছেন। এই সমস্ত ইরেগুলার প্রবাসী বাংলাদেশি এই সুযোগের আওতায় তারা রেগুলার হতে পারবে। যারা দীর্ঘদিন অবৈধভাবে আছে তাদের যে ফাইন আছে, এই অ্যামনেস্টির আওতায় তাদের সেই ফাইন দিতে হবে না। সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন, অথবা তারা চাইলে কোনো আইনি জটিলতা ছাড়াই নিজ নিজ দেশে ফেরতও যেতে পারবেন। তবে ভিজিট ভিসায় অবৈধ যে সকল বাংলাদেশি আছেন তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এ ধরনের সমস্যা আছেন,
এখানে ইরেগুলার আছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আমাদের প্রত্যাশা হবে যারা এ ধরনের সমস্যা আছেন তারা যেন এই সুযোগটি অ্যাভেল করেন এবং এখানে বৈধভাবে বসবাস করেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি, অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে। বাংলাদেশে যারা অবৈধ অবস্থান করতেছে বা যারা অবৈধ হয়ে গেছে, ব্ল্যাক লিস্টে আছে বা প্রচুর ফাইন আছে, এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে কোনো ফাইন, সব ধরনের ফাইন মওকুফ এবং ব্ল্যাক লিস্ট সব রিমুভ। আমিরাত সরকার আমাদের জন্য খুবই একটা সুসংবাদ দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা নিউজ আছে, শুধু যারা রেসিডেন্স আছে এখানে, যাদের রেসিডেন্সি ছিল, যাদের ফাইন আছে রেসিডেন্সির উপরে, তারা শুধু সাধারণ ক্ষমতার আওতায় আসবে। তাদের ফাইন মাফ করে তারা নতুন করে ভিসা লাগাইতে পারবে। এর আগে 2018 সালে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল আমিরাত সরকার। সে সময় 50,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি বৈধতার সুযোগ পায়। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে দিনব্যাপী হাইকমিশনের কনসিউলার সেবা ও বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কুয়ালালামপুরে অদূরে অবস্থিত সিটি ব্যাংক রেমিটেন্স হাউসে কনসিউলার সেবা গ্রহণ করতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ ও MRP পাসপোর্ট প্রদান সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনসিউলার সেবা প্রদান করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। তিনি বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। এছাড়া সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মালাক্কা প্রদেশের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে গত 1 আগস্ট থেকে শুরু হয় মেলা। আয়োজন করে মালয়েশিয়ার ইসলামিক কোম্পানি GIBS হোল্ডিং। মেলা চলবে 4 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিয়েছে আরও 15টি দেশ। 220টি বুথে প্রদর্শিত হয়েছে অংশগ্রহণকারী দেশের খাদ্য ও পানীয়, পর্যটন, কৃষি, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স ও শিক্ষা বিষয়ক পণ্য। বাংলাদেশ হাইকমিশনের এই তত্ত্বাবধানে মেলায় প্রাণ ফুডস লিমিটেডের তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করছে। মেলা পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। ওমানে উদ্বোধন করা হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিদার ভাই ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের 3য় শাখা। ওমানের রাজধানী মাসকাটের হামিরিয়া এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির 3য় শাখাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা দিদার চৌধুরী, মোহাম্মদ রফিক, শেখ আহমদ আল ওমানি, মুর্শেদ আলম খোরশেদ ও মোহাম্মদ বাপ্পু সহ আরও অনেকে। এই সময় দিদার চৌধুরী বলেন, তাদের প্রতিষ্ঠানটি সেবামূলক। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যে কোনো দেশের ভিসা ও টিকিট সংক্রান্ত সেবা পাবেন। প্রবাসী ভাইদের সুযোগ সুবিধায় সবকিছু সুযোগ সুবিধা, ওমরা, হজ, ভিজিট ভিসা এবং এই ট্রাভেলসের টিকিট সবকিছু। আর এবং এটা আমার প্রতিষ্ঠান না, এটা বাংলাদেশের প্রতিষ্ঠান। জাযাকুমুল্লাহ খাইর মা قصرتوا هذا المحل الحين نباكم تعاونوا والله سبحانه وتعالى يطلع البركه والرزق ان شاء الله। দর্শকেরা, এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।